জীবনটা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা যাত্রা, যেখানে নানা ঘটনা ঘটে। কখনো দুঃখ, কখনো সুখ, কখনো হাসি, কখনো কান্না। জীবনের সব ঘটনা সবার মনে থাকে না, আর যা মনে থাকে তা আর ভুলে না। আজীবন হৃদয়ের এক কোণায় স্মরণ হয়ে থাকে। আপনি চাইলে গল্পকথা শেয়ার করতে পারেন আপনার জীবনের কিছু মুহূর্ত। সাথে আছি আমি, ইশরাত হোসেন। কিভাবে আপনি আপনার জীবনের ঘটে যাওয়া মুহূর্ত পাঠাবেন আমাদের কাছে, তা গল্পের শেষে জানিয়ে দিচ্ছি। তো শুরু করছি আজকের গল্প। লিখেছেন আবির খান। কেমন ডিউটি রাখছো আম্মু? পড়াতে এসে দেখো মোবাইল নিয়ে ব্যস্ত। যদি স্টুডেন্ট দেখে ফোনে মনোযোগ থাকে তাহলে শেখাবে কি? শুধু শুধু এতগুলো টাকা দাও। পাশের রুমে এমন কথা শুনে আমি চমকালাম। হাতের ফোনটা টেবিলে রেখে শোনার চেষ্টা করলাম এরপর কি বলছে। কণ্ঠটা এই বাসায় অপরিচিত একদম। এই বাসায় 1.5 মাস ধরে টিউশনি করছি, কিন্তু এরকম আওয়াজের কোনো মানুষ দেখিনি। কথার মধ্যে প্রচণ্ড রাগ বোঝা যাচ্ছে। আন্টি কিছুটা নরম সরে বলতে লাগলো, এতদিন পরে বাসায় আসছিস, ওইদিকে কেন তাকাচ্ছিস বলতো? সাথে সাথে একটু মেজাজের সাথে ছেলেটা উত্তর দিল, মাইনে দিয়ে টিউটর রাখছো না? তাহলে ঠিকঠাক পড়াচ্ছে কিনা এগুলো খেয়াল করবে না? তারপর কোনো আওয়াজ শুনলাম না, হয়তো ভেতরের রুমে চলে গেছে। আমি ভেবেছিলাম আন্টি কিছু বলবে, কিন্তু তিনি আমার সম্পর্কে পজিটিভ কিছু বলল না। এই রুমের জানালার পাশ দিয়ে অন্য রুমে যেতে হয়। উনি হয়তো পেছন থেকে আমাকে ফোন চালাতে দেখে গেছে। আমার অজান্তে খারাপ লাগতে লাগলো। চোখ ঝাপসা হয়ে আসছিল বারবার। আমার স্টুডেন্ট ইয়াসের দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে। ক্লাস 9-এ পড়ে সে। কোনো কিছুই তার বোঝার বাইরে না। আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি বলা উচিত। ইয়াসকে আমি এই কয়দিন টাকার চুক্তিতে পড়াইনি। আমার সামনে ফাইনাল ইয়ার পরীক্ষা, তারপরও ওকে আমি এত সময় দিচ্ছি। এখন টাকার প্রসঙ্গ যখন আসছে যেহেতু, তাহলে এই টিউশনিটা ছেড়েই দিব। হাত মুঠো করে আস্তে আস্তে আমি উঠে দাঁড়ালাম। বাম দিকে আন্টির রুমে যেতে যেতে আচমকা ঝাপসা চোখে কাউকে সামনে দেখে সরে গিয়ে দাঁড়ালাম। আমার সাথে সাথে ছেলেটাও থেমে গেল। শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বের হয়েছিল। আমাকে দেখে থামলো কেন বুঝতে পারলাম না। চোখ নিচু করে অপেক্ষা করছিলাম সে চলে যায় কিনা, কিন্তু গেল না। উল্টো আমার এপাশ ওপাশ কিছুক্ষণ ঘুরে বলে উঠল, প্রিলি, তুমি এখানে? আমি এবার খুব পরিচিত একটা স্বরের সন্ধান পেলাম। চমকে উঠে তার চেহারার দিকে তাকিয়ে আমি শিউরে উঠলাম। অস্পষ্টতায় ভেতরেই শব্দটা উচ্চারণ হলো, তিয়াস। একটু একটু করে সরে গিয়ে পেছনে একবার তাকিয়ে কিছু না বলে আন্টির রুমে চলে গেলাম। গিয়ে বলে আসলাম এই টিউশনিটা করা সম্ভব নয়। আন্টির প্রশ্নবদ্ধতায় এটাও বলেছিল তার বড় ছেলের কথা শুনে ছেড়ে দিচ্ছি কিনা। আমি এই প্রসঙ্গ এড়িয়ে নিজের পরিষ্কার বাহানায় কোনো রকম চলে আসলাম। আন্টির কোনো কথাকেও পাত্তা দিলাম না। আবার তিয়াস পেছন থেকে কিছু বলতে চাচ্ছিল, সেটাও শুনলাম না। রাস্তা দিয়ে হাঁটছিলাম আর বারবার কপালের মিহি ঘামগুলো ওড়না দিয়ে মুছে দেওয়ার বৃথা চেষ্টা করছিলাম, ঠিক তিয়াসের মতো। রুমে এসে ব্যাগটা রেখে বিছানার উপর সোজা হয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। উপরের ফ্যানের সাথে মাথাটাও যেন চক্রাকারে গোড়াচ্ছে। এতদিনে ওই বাড়িতে আছি, অথচ আমি কোনোভাবেই বুঝতে পারিনি ওটা তিয়াসদের পরিবার। জানলে কখনোই আমি ওই বাড়িতে পা রাখতাম না। আমি ওই পরিবারকে 1.5 মাসে চিনেছি এবং জেনেছি, কিন্তু শুধুমাত্র তিয়াসকে চিনতাম বহু বছর আগ থেকেই। তখন তার বাবা মার পরিবার সম্পর্কে কিছু জানতাম না, জানতেও চাইনি। সে একটুও শুধরায়নি, না হলে টিউটরকে পাশের রুমে রেখে এরকম ব্যবহার কি করে সম্ভব? ওইদিকে তিয়াস অনেকক্ষণ যাবৎ রেলিং ধরে দাঁড়িয়ে থেকে হঠাৎ তার মনে হলো সে এসে প্রিলিকে শুনিয়ে ফোন চালানো নিয়ে বাজে বাজে কথা বলছিল। এই জন্যই প্রিলি টিউশন ছেড়ে দেওয়ার জন্য তখন তার মায়ের রুমে যায়নি তো। তিয়াস তাড়াহুড়ো করে বের হতেই দেখল তার মা তার সামনে। তাকে দেখেই উনি বললেন, চল খেতে আয়, আর শোন, আসছিস যেহেতু আজ থেকে ইয়াসকে তুই পড়াবি।
তিয়াস বিড়বিড় করে বলল, তার মানে প্রিলি টিউশন ছেড়ে দিয়েছে। তিয়াসের মা কিছুটা অবাক হয়ে বলল, কি রে, প্রিলিকে? লিয়ার কথা বলছিস? তিয়াস অপ্রস্তুত হয়ে বলল, প্রিলিয়া থেকে আমি প্রিলি বলছি, আর তুমি লিয়া বলছো, একই তো। এবার তিয়াসের মা রুজিনা বলল, ছাড়বে না তো কি করবে? এভাবে বলে কেউ? সে টাইম ধরে 1 ঘন্টা 8 ঘন্টা পড়ায় না, বুঝলি? তোর বাইরে গাধা ওরে বসে সব পড়া শিখাইয়া তারপর যায়। এত সময় মেয়েটা কি করবে বলতো? তাই ফাঁকে ফাঁকে একটু ফোন চালাতো। 1 মাসে পড়ানোতেই ইয়াসের দ্বিতীয় সাময়িকের রেজাল্ট কত ভালো হয়েছে জানিস? কালকেই রেজাল্ট শিট আনলাম। তিয়াস চোখ দুটো বন্ধ করে মাথায় একটা হাত রেখে বলল, আমাকে আগে জানানো উচিত ছিল না? আমি কি জানি যে নতুন টিউটর নিছো? তাছাড়া এই মেয়ে আসছে জানলে বিশ্বাস করো, না পড়ায় শুধু মোবাইল চালালেও আমি চলে যাওয়ার কথা বলতাম না। উল্টো আমার পক্ষ থেকে বেশি বেতন দিয়ে বলতাম বছর বছর ওকেই রাখো। তিয়াসের মা ছেলের দিকে তাকিয়ে বলল, লিয়াকে আগে থেকে চিনতিস নাকি দেখে ভালো লেগেছে? তিয়াস আর চোখে তার মায়ের দিকে তাকিয়ে একটু মিটমিটিয়ে হেসে সেখান থেকে চলে গেল। তিনি ছেলের এমন হাসিতে ধরে নিলেন লিয়াকে দেখার পর ভালো লেগেছে হয়তো। তিয়াসের মা রুজিনাও এই কয়েকদিনে লিয়াকে খুব পছন্দ করেন। শ্যামলার মধ্যে উজ্জ্বল গায়ের রং লিয়ার, চোখ দুটো যেন শুধু মায়া দিয়ে সৃষ্ট হয়েছে। সে আহামরি সুন্দরী নয়, কিন্তু ছিমছাম গরম আর মিষ্টভাষী আচরণে না চাইলেও যে কেউ মায়া পড়ে যাবে। প্রিলিয়ার নামটা ওনার কাছে কঠিন মনে হয় বলি তিনি শেষের দিকে সহজ শব্দটা উচ্চারণ করে শুধু লিয়া ডাকেন। লিয়া ডাকতে ডাকতে এখন প্রিলিয়ার পুরো নামটাও ভুলে গেছেন। এমনিতেও তিয়াস ছাড়া সবাই লিয়া বলে ডাকে। সন্ধ্যা নেমে আসলো। আমি এখনো বিছানা থেকে উঠিনি। দুপুরে তাড়াহুড়োতে খেয়েও যায়নি। মাগরিবের আজানের সাথে সাথে আমার রুমমেট প্রভা রুমি সেই লাইটের সুইচ দিয়ে হিজাব খুলতে খুলতে পরিশ্রান্ত স্বরে বলল, কি রে লিয়া, অসময়ে ঘুমাচ্ছিস? রুমও অন্ধকার, কোনো সমস্যা হয়েছে? অসুস্থ বোধ করছিস নাকি? আমি এক হাত ভর করে আস্তে করে উঠে এলোপাতারি হয়ে থাকা চুলগুলোকে খোপা করে গিয়ে ভাতের পাতিল তুলে দেখলাম সকালের রান্না ভাত একদম ভেজে উঠেছে। এগুলো ফেলে দিয়ে ভাত বসালাম। হাত মুখ ধুয়ে এসে দেখলাম প্রভা তার খুব কাছের একজন ফ্রেন্ডের সাথে কথা বলছে। প্রভা যখন তার এই ছেলে বন্ধুটার খুব প্রশংসা করে, আমি কেন জানি অসহ্য একটা অনুভূতি আজ করি। তারপরও কোনো রকম এই বিষয়টা এড়িয়ে যাই। আমার কাছে ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব শব্দটা খুব বিষাক্ত লাগে। আজকে ওর কথার মাঝেই আমি বলে উঠলাম, প্রভা, এই শহরটা অনেক ছোট না রে? প্রভা ফোনের স্ক্রিন সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ছোট মনে হয় তোর? আজ পর্যন্ত বাসা, ইউনিভার্সিটি আর 2টা টিউশন ছাড়া কোথাও গিয়েছিস? কিভাবে জানিস এই শহর ছোট? আমি মুখ মুছতে মুছতে ওর দিকে তাকিয়ে কৃত্রিম একটা হাসি দিয়ে বললাম, কথা বল তোর ফ্রেন্ডের সাথে। সন্ধ্যা রাতে খেয়ে দিয়ে পড়তে বসলাম। প্রচুর পড়ালেখা করতে হবে। পারিবারিক কাঠামোর বাইরে নিজের একটা পরিচয় বানানো আমার জন্য আবশ্যক। মন বসছিল না, তাও জোর করে পড়ার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পরেই ফোনের রিং বেজে উঠল। আমি স্ক্রিনে তাকাতেই চমকে উঠলাম। স্টুডেন্টের মা, মানে তিয়াসের মায়ের নাম্বার থেকে ফোন। এর আগে ওনার নাম্বার থেকে অসংখ্য ফোন এসেছে, কিন্তু আজকের মতো এমনভাবে চমকায়নি। ফোন রিসিভ করতে আমার হাত কাঁপছিল। ফোন রিসিভ করার সাথে সাথে আন্টি বলতে লাগলো, লিয়া, তুমি আমাকে এতদিনেও চিনলে না? আজ পর্যন্ত আমি কি কখনো তোমাকে মন্দ বলেছি? তোমার পরীক্ষা থাকলে তুমি সময় নেবে, তারপর পরবর্তীতে আবার পড়াবে, কিন্তু হুট করে টিউশন ছেড়ে দিবার সিদ্ধান্ত কেন নিলে? তিয়াসের কথার উপরে রাগ করে তো? তাহলে কাল আসো, ওকে দিয়ে সরি বলবো। আমি থতমত খেয়ে বললাম, না না আন্টি, সরি বলতে হবে না। তাছাড়া উনি তো খুব মেধাবী, কিছুদিন উনি পড়াক, তারপরে চলে গেলে না হয় আমি আসার চেষ্টা করব। ওপাশে কিছুক্ষণ বিড়বিড় করে শব্দ হলো। তারপর আন্টি বলল, আচ্ছা তা বুঝলাম, কিন্তু তিয়াস তোমাকে সরি বলতে চায়, তুমি কি ওর সাথে দেখা করতে পারবে? আন্টির কথা শুনে আমি আশ্চর্য থেকেও আশ্চর্য হলাম। তিনি কিনা মা হয়ে ছেলেকে দিয়ে একটা অচেনা মেয়েকে সরি বলানোর সুপারিশ করছেন।
আমার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আমি ঠিক আছে বলে কেটে দিলেও আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তার মানে কি তিয়াস আমার ব্যাপারে ওর মাকে সব বলে দিয়েছে? যদি বলে দিয়ে থাকে তাহলে আমি এই মুখ নিয়ে কি করে আন্টির সামনে যাব? আন্টি আমাকে খুব ভালো জানেন। তিনি কি করে মানতে পারবেন আমার ভুলের জন্য হয়ে যাওয়া এত কিছু? না না, আমি কিছুতেই আমার অতীত ফিরিয়ে আনবো না। সব ভুলে গেছি আমি, আমারই ভুল ছিল। তাই সেসব ভুলগুলোকে 4 বছরে নিয়ে এবারও আমাকেই শুধরাতে হবে। আমি আবার উদাও হয়ে যাব। পেছনের দরজার সামনে গিয়ে বারান্দায় দেখলাম প্রভা এখনো কথা বলছে। একটা বিরক্তিকর নিঃশ্বাস নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল প্রভাকে বললাম, প্রভা, এখন থেকে একটু দূরে কোথাও নতুন বাসা খুঁজবো, আর আমি সেখানে তোকে নিয়ে থাকবো না। পরীক্ষার কয়েকটা মাসই তো, তারপর সেবারের মতো এবারও শহর ছেড়ে পালাবো। প্রভা কিছুই বলল না, শুধু হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। 2 দিনের মাথায় নতুন বাসায় উঠে গেলাম। এখন 2টো টিউশনই ছেড়ে দিতে হলো। নতুন টিউশনির সন্ধান করব কাল। এই বাসা থেকে কলেজ মাইলখানেক দূরে। হোক দূরে, তবুও দূরেই থাকতে চাই। আগের নাম্বার অফ করে দিয়েছি সেদিনই। এখন নতুন নাম্বার তুলে বাবাকে ফোন দিলাম। ফোন রিসিভ করার সাথে সাথেই বাবার কণ্ঠে আজ ভীষণ উৎফুল্লতার রেশ পেলাম। জিজ্ঞাসা করলাম, বাবা তুমি ভালো আছো? বাবা আমার এই প্রশ্নের জবাব না দিয়ে বলল, নাম্বার কি করে রেখেছিস? শোন মা, তুই আজকেই বাড়িতে আয় না। কিছুটা অবাক হয়ে বললাম, তুমি জানো না আমি কতটা ব্যস্ত। আমি পরীক্ষার পরে তবেই আসবো। প্রত্যুত্তরে বাবা বলল, তোর দাদুর শরীরটা খারাপ, তোকে দেখতে চাইছে, আয় না লিয়া। আমি জোরে একটা শ্বাস ছেড়ে বললাম, আচ্ছা। দুপুরের আগে আগেই রওনা দিলাম। পৌঁছাতে বিকেল প্রায়। স্টেশনে নামতেই দেখি আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই আর তাদের কয়েকটা বন্ধু বান্ধব আমাকে এগিয়ে নিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বেগ নিয়ে ওরা সামনে এগোতে লাগলো। আজ পর্যন্ত কোনোদিনও আমাকে কেউ স্টেশন থেকে এগিয়ে নিতে আসেনি, তখনও কিছু বুঝতে পারিনি। কিন্তু বাড়ি দরজায় পা রাখতে আমার টনক নড়ল। বাড়ি ঘরের এত মানুষ আমাকে ভিড় করার কারণ কি? সবাই হাসি মুখে যেন কোনো নতুন বধূকে বরণ করতে দাঁড়িয়ে আছে। আমি মাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করতে পাশের বাসার ভাবি বলে উঠল, লিয়া, কাল তোমার গায়ে হলুদ, বিরাট পরিবার থেকে সম্বন্ধ বুঝলে? তাই তো এত মানুষ এসেছে তোমাকে দেখার জন্য। আমাদের লিয়া তো মেজর এহসান মাহবুবের পুত্রবধূ হচ্ছে। এতক্ষণ আমি হাঁ হয়ে শুনছিলাম, কিন্তু ভাবির শেষ কথাটা শুনে আমার সারা শরীর শক্ত হয়ে গেল। আমি শুধু রোবটের মতো তাকিয়েছিলাম সবার দিকে। এর মধ্যে আম্মু এগিয়ে এসে আমার হাত ধরে বলল, দরজার মধ্যে মেয়েটাকে এসব বলার কি দরকার বলো তো? ভেতরে আসতে দাও না, তারপর যা বলার বলো। আমি এত চেনা ঘরটার মধ্যে আজকে প্রবেশ করেও কেন জানি অচেনা অচেনা অনুভূতি পাচ্ছিলাম। কেউ না জানি আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। তারপরে এতগুলো বছর যার থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম তার কাছেই সঁপে দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু সে কেন এটা করতে চাচ্ছে? প্রিয় বন্ধুরা, আপনাদের জীবনেও কি এরকম ঘটনা ঘটে থাকে? তাহলে আপনি জানাতে পারেন গল্পকথায়। আপনি আপনার গল্প লিখে পাঠিয়ে দিতে পারেন গল্প.কথা72@gmail.com এ, অথবা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে 01755735546 এই নম্বরে। গল্পের শুরুতে প্রথমে আপনার নাম অথবা ছন্দনাম, তারপর আপনার ঠিকানা। তো দেরি না করে পাঠিয়ে দেন আপনার গল্প। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।